পুরাই লিংপং চৌ। আপনার কোন জিনিসটা দেখে মনে হলো আমার মন খারাপ? তোর জায়গায় জায়গায় সাদা কইরা দিব। আমি গরম হয়ে যাচ্ছি। দম আছে নাকি নাই? ও দেখা, ওটা দেখা বলে, এরকম দেখা বলে। এর আগে বলছে নিশো ভাই। একটা সময় ওয়াকিতে শুনলাম ওর ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে। তো ওখানে ব্রিদিং প্রবলেম মানে কিন্তু আমার অক্সিজেন দেওয়ার কোনো উপায় নেই। হায় মানুষ, দম ফুরালেই, দম ফুরালেই। That is right. To my very dear audience, welcome to your favorite Skidoo Presents What a Show! প্রথমেই আমরা আচ্ছা এটা ঈদ স্পেশাল এপিসোড, সো ঈদ স্পেশাল এপিসোডে একটা ঈদ স্পেশাল থ্যাংক ইউ জানাতে চাই আমাদের কনসেন্ট সাপোর্টার এন্ড পার্টনার স্কিডোকে। সবাই জোরে তালি দাও ফর স্কিডো। দেখো আসলে স্কিটো থাকলে জীবনটা সবসময় ঈদ, কারণ নাম্বার ওয়ান নেটওয়ার্কের সাথে তোমার জীবনে যা যা রিকোয়ারমেন্ট সব জায়গায় যে ডিলস, ডিসকাউন্টস, অফার্স, যে স্কিটো অ্যাপে যাও এক্সট্রা খাতির করে তোমাকে পাগল বানায় দিবে। সো গো অ্যান্ড চেক আউট স্কিটো অ্যাপ। ওয়ান্স সেকেন্ড জোড়া একটা তালি হয়ে যাক ফর স্কিটো। থ্যাংক ইউ। আজকে আমাদের ঈদ স্পেশাল এপিসোড, তাই শুরুতে সবাইকে বলতে চাই ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদটা তখনই শুরু হয় যখন ঈদের সিনেমা শুরু হয়, রাইট? এবং আজকে আমরা এমন একটা ঈদের সিনেমা নিয়ে এপিসোডটা করবো যেটা নিয়ে ডিসকাস করতে লাগে অনেক দম। কি লাগে? প্রথমেই আমি যাকে ডাকতে যাচ্ছি, তার অনেক অনেক নাটক, টেলিফিল্ম আর সিনেমা দিয়ে আমরা তাকে চিনি। তার অনেক অনেক নাটক, টেলিফিল্ম, সিনেমা দিয়ে আমরা তাকে চিনি। আমাদের আজকের এপিসোডের ডিরেক্টর সাহেব নাম তার রেদওয়ান রনি। ডিরেক্টর সাহেব যেহেতু চলে আসছে, আমাদের আজকের এপিসোডে একটাই নায়িকা। আমাদের আজকের এপিসোডে একটাই নায়িকা, তাকে ডাকতে আর করবো না দেরি। Ladies and gentlemen, please put your hands together for Pooja Cherry! মানে পোস্টার নিয়ে আসছে কে জানি, ওরে বাবা। এরকম এরকম পোস্টার আসলে নির্বাচনের পর পূজা চেরির জন্য দেখা যাচ্ছে। তার মধ্যে আবার একজন রিয়েল পোস্টার আছে, বাকিগুলো ফটোকপি। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। হার্টের মধ্যে যেটা আছে, যেটা হার্টের মধ্যে আছে ওটা হার্টেই থাক, কারণ এরপরে যে আসবে দেখো, হার্টের মধ্যে যাই থাকুক এর পরের গেস্টকে দেখলে বুকটা করে চিন চিন। হার্টের মধ্যে যাই থাকুক পরের গেস্টকে দেখলে বুকটা করে চিন চিন। আজকের এপিসোডের বস আফরান নিশোর জন্য তালি দিন। Love you. 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 Love you
Guys, once again for Redwan Ronnie, Pooja Cheri and our friend Nisho! যেহেতু আজকে আমাদের একটা ঈদ স্পেশাল এপিসোড, তাই শুরুতেই চলো আমরা যেটা করি, আমরা আমাদের তিনজন গেস্টকে জানাই 1 2 3 ঈদ মোবারক! আরেকবার ঈদ মোবারক! নিশো ভাই, হ্যাঁ কেমন লাগছে অডিয়েন্সটা? আরে অডিয়েন্স সবসময় জোশ, হ্যাঁ, সবসময় বিন্দাস। কি জোশ না? জোশ। আচ্ছা আর আচ্ছা আর আর দম আছে, ঠিক আছে, আমাদের অডিয়েন্সের অনেক দম আছে। হ্যাঁ, রাইট, দম তো আজকে লাগবে। দম আছে নাকি নাই? কোথায় আছে? একটু নির্বাচনের মতো হয়ে গেছে না? না না, একটু নির্বাচনী আমেজ থাকাটা। আচ্ছা, আমরা বলবো যে কোথায় আছে এখানে, কোন শেষ হতে এটার নাম, ঠিক আছে? দম আছে নাকি নাই? কোথায় আছে? কোন শতে? আওয়াজ আওয়াজ। আওয়াজ। সুপার সুপার। আচ্ছা নিশো ভাই, হ্যাঁ। অডিয়েন্সের সাথে তো আমরা কথাবার্তা বলে ফেললাম, হ্যাঁ। আপনার সাথে তো ছোটখাটো একটু করে আমরা কথাবার্তা বলে ফেললাম, বাট আমি ফার্স্টেই যেটা জানতে চাই যে আজকে শোতে হ্যাঁ। আমাদের তো ডিরেক্টর স্যার আছে, তো নিশো ভাইয়ের চোখে আমরা একটু ডিরেক্টর স্যার সম্পর্কে জানতে চাই। এই যে আমাদের ডিরেক্টর স্যার ডান পাশে বসা, উনি একাধারে একজন ডিরেক্টর, একজন সিইও, ডিরেক্টর হিসেবে আসলে বা মানুষ হিসেবে কেমন? মানে এখন মানে প্রথমেই ডেকে নিয়ে এসে জাজ করার জন্য বসাই দিচ্ছে নাকি? আমি তো নিশ্চয়ই কোনো খারাপ কথা বলবো না। এটা ভরা মজলিসে কি খারাপ কথা বলা যায়? এটা কিন্তু সব বলা যাবে, কিন্তু বলা যাবে না। সব বলা যাবে। আমি একটা মেটাফোর দেই। আমরা কি জানি যে কোন সে মরিচ? ছোট মরিচের কি? বুঝতে পারছো কাকে নিয়ে বলছি? তো আমার যে ডিরেক্টর, তার ঝাল একটু বেশি। তো আমি বুঝলাম না কাজের- এটা আসলে Compliment প্রশংসা ছিল। করছে নাকি আসলে পচাইছে। বাট আমি যেমন ঝাল লাভার, আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, বোম্বাই মরিচ। তো আমার রেদওয়ান রনির সাথে আমার সখ্যতা, বন্ধুত্ব, প্রণয়, প্রেম, ভালোবাসা সব কিছুই খুব আটকা, মানে ওয়ার্ডটা রাইট, আটকা। মানে এর সাথে এর আগে চরকির শেষিও এই হিসেবে পরিচয়, কন্টেন্ট নিয়ে কথা হয়, আড্ডা হয়, বন্ধুত্ব সেটা অন্য আলাদা। কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আমার তার কন্টেন্ট দেখা ছিল, কিন্তু কখনো একসাথে কাজ করা হয় নাই। তো এটা আমার জন্য একদমই নিউ এক্সপিরিয়েন্স ছিল। ব্যক্তিগত মানুষ হিসেবে রেদওয়ান রনি খুব ইমোশনাল, অ্যান্ড যতটুক অনেস্টি বলতে যতটুক বোঝা যায় সেটা প্রফেশনাল জায়গায়, যেহেতু এটা একটা প্রফেশনাল ওয়ার্ক, একটা ফিল্ম, একটা সিনেমা, সেটার অভিজ্ঞতায় আমি বলবো যে সে 100% প্রফেশনাল, তার মধ্যে অ্যাটিটিউড ছিল। এবং সেটার বাইরে আমাদের দমে একটা কি বলবো যে এভরি সিঙ্গেল ওয়ান টিম মেম্বার, শুধুমাত্র ডিরেক্টর, আর্টিস্ট না, যারা কলাকুশলী, সবারই একটা ইমোশনাল জার্নি ছিল এবং আমরা সবাই এক বিন্দুতে একটা জায়গায় খুবই ইমোশনালি কানেক্টেড ছিলাম। তো এটা বলা উচিত না, কারণ বিটিএস আসবে, অনেক কথা। তো ওই জায়গার থেকে এরকম একটা টিমকে, টোটাল ইমোশনাল একটা টিমকে ইমোশন দিয়ে এবং কাজ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনের ভূমিকায় ছিল একজন ডিরেক্টর। তো ইটস এ ভেরি মানে বিগ টাস্ক, এবং সেটা খুব সহজেই সে পালন করছে। এটাই আর কি। থ্যাংক ইউ। না, খুব সুন্দর করে বলছে নিশো ভাই, না কিন্তু আমি রেদওয়ান রনির কাছে জানতে চাই যে ঈদের সময় তো যখন ঈদের সিনেমাগুলো রিলিজ হয়, তো এই রিলিজের টাইমে মানে ডিরেক্টরদের কিন্তু একটা আলাদা রকম একটা প্রিপারেশন লাগে, যুদ্ধের প্রিপারেশন, যে যুদ্ধ হবে সিনেমা হলে, কোন সিনেমা কি হচ্ছে না হচ্ছে। তো রেদওয়ান রনি কিভাবে এই যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে? যুদ্ধ করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে দম। যুদ্ধের দল। গুড, সুন্দর বলছে। আমি বলছি দল, ও বলছে দম। হ্যাঁ। তার মানে মানুষের মনের মধ্যেই দমটা আছে। একদম। এটাই হচ্ছে শক্তিটা। যুদ্ধ করার জন্য আসলে অনেক মানুষ দরকার, একটা টিম দরকার। এই টিমের মধ্যে সেনাপতি থাকে, অনেক বড় বড় লোকজন থাকে যারা আসলে যুদ্ধটাকে মেইন জায়গায় ব্যাটেল ফিল্ডে নিয়ে যায়। তো আমার যুদ্ধের সবচেয়ে দলের মধ্যে সবচেয়ে প্রধানতম যারা ছিল, তারা সবচেয়ে শক্তিশালী, এখানে বসে আছে। এবং এই যুদ্ধের, এই দমের যুদ্ধে যাদের বুকের মধ্যে দম, দর্শক তাদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে
এই যুদ্ধে হারার কোনো জায়গা নেই। জিতে গেছি। এবং যুদ্ধের কথা যখন আসলো, সেনাপতির কথা যখন আসলো, সৈনিকদের কথা যখন আসলো, মাঝখানে যে রানী বসা, রানী আমরা ফার্স্টে যেটা করতে চাই, আমরা একটু অন স্ক্রিন আনতে চাই যে তাকে আসলে একটু অ্যাপ্রিসিয়েট করতেই হবে আমাদের, এবং সে ডিজার্ভস ইট। অল দ্য ফিল্মস যেখানে আসলে আমাদের পূজা চেরি নিজের অ্যাক্টিং দিয়ে সব সময় আসলে আমাদেরকে অনেক অনেক ভালো ভালো সিনেমা এবং কাজ উপহার দিয়েছেন। All the films, and she is right now in Dom within this amazing team. আমরা পূজা চেরিকে জোরে একটা করতালি দিয়ে কংগ্রাচুলেট করি। এর ঠিক পরপরই আমরা যেটা আনতে চাই যে রেদওয়ান রনি অফকোর্স এখন অনেক দমে আছে, বাট এই দমটা কি আজকে থেকে, নাকি আমরা একটু যদি ফ্ল্যাশব্যাক করি অন স্ক্রিন, যে রেদওয়ান রনি কিন্তু আসলে যখন বানায় তখন ঠিকঠাকই বানায়। এবং আমার পার্সোনাল একটা ফেভারিট হচ্ছে যখন আমরা এয়ারটেলের এই টেলিফিল্মগুলোকে দেখতাম, তাই না, যে একটা গোল্ডেন একটা টাইম ছিল যেখানে মানে উড়াধুরা লেভেলের একটা মানে নাটক হোক, টেলিফিল্ম হোক, যেটাই হোক না কেন সবাই একসাথে দেখতে বসতাম। সো রেদওয়ান রনিকে আমরা ওই জন্য একটা জোরে একটা করতালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করি। সবচেয়ে বড় তালিটা এখন যে কারণে দরকার সেটা হচ্ছে আমাদের আফরান নিশো ভাই এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে সম্মানটা পাইলো, সবাই জোরে করে তালি দাও। এবং আমরা যদি অনস্ক্রিন দেখে নেই যে আসলে অনেকেই যেভাবে লিখেছে, ইভেন আমাদের সবার প্রিয় মেহজাবিন আপু যে কথাটা লিখেছিল যে আসলে প্রথম সিনেমা সাথে সাথে প্রথম বড় পুরস্কার, কেমন লাগছে? মানে প্রথম প্রেমটা এত ভালো ছিল। 14 বছর পার করে দিছি, তারপর বিয়ে করে ফেলছি। এখন 2011 থেকে এখন 2026। 26 মানে আমার প্রথম কাজের একটা বা প্রথম প্রেম, প্রথম কাজ আমার কাছে প্রথম, মানে প্রথম সিনেমা প্রথম প্রেমের মতোই। আমার মনে হয় যে শুধু প্রথম না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো কাজই যখন একটু মানে বাই হার্ট ইমোশনালি নিজেকে এঙ্গেজ করে, এবং আমার মনে হয় যে আমরা সবসময় হয় না যে গো উইথ দ্য ফ্লো, কিন্তু ফ্লোর বাইরেও কিছু ব্যারিয়ার থাকে, সেটা নিয়ে কথা বলা উচিত। তো অনেক সময় হয় না যে আমরা শুধু হাতে হাই মিলিয়ে যাই, নাতে না মিলিয়ে যাই। তো আমার আবার একটু স্বভাব আছে যে আমি একটু জানতে চাই, প্রশ্ন করি। যখন পড়ালেখা করছি তখনও প্রশ্ন করছি। তো ওই প্রথম প্রেমের ক্ষেত্রে আমার প্রশ্ন ছিল, প্রথম কাজের ক্ষেত্রে প্রশ্ন ছিল, প্রথম সিনেমার ক্ষেত্রে অনেক প্রশ্ন ছিল, এবং অনেক প্রশ্ন বিদ্ধ হয়েছি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন ঘটে যায় তখন রাখে আল্লাহ মারেকে। তো ব্যাপারটা আমার মনে হয় যে ওই কন্টেন্টের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেডিকেশন খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমাকে সম্মানিত করা হয়েছে, এবং আমি এটা আমার এই খুশির এক্সপ্রেশনটা আমি কখনোই হয়তোবা মানে কথা বা বাক্যে বা লিখে প্রকাশ করতে পারবো না। এটা কেমন জানি, এটা ওই প্রথম প্রেমের প্রথম ভালো লাগার অনুভূতির মতো। এবং আমরা যদি অনস্ক্রিন একটু দেখেও ফেলি যে আফরান নিশো এবং তার দুটো সিনেমা দাগি, সুরঙ্গ, right? এবং সুরঙ্গের জন্যই পাওয়া ন্যাশনাল অ্যাওয়ার্ড বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং তারপর এই তিনজন মানুষ, এই তিনজন যোদ্ধা যখন একসাথে হলো, তারা যে জিনিসটা বানাচ্ছে, রেডি হয়ে যাও, 3, 2, 1, দমের জন্য চলে গেলে। সো ঈদে সিনেমা হলে আসছে দম, আমরা দম নিয়ে আর অনেক কথা বলবো। তার আগে আমরা এখন আজকে আমাদের এই অডিয়েন্সের একটু দমের পরীক্ষা করবো, রাইট? তাই audience এর প্রচুর দম। হ্যাঁ, প্রচুর দম না? এখন আমরা একটু দেখবো যে দমটা আসলে কতদূর বা কেমন। সো ওয়াটার শোর আসলে প্রাণ কেন্দ্র বা হচ্ছে গিয়ে মেইন এনার্জিটা আমার কাছে মনে হয় মেইন দমটা আসলে অডিয়েন্সের থেকে আসে, এবং এই কারণে আসলে আমরা আজকের ফার্স্ট গেম সেগমেন্টটা শুরু করবো আসলে অডিয়েন্সকে দিয়েই। আমাদের প্রথম গেম সেগমেন্টের নাম হচ্ছে 3, 2, 1 রিভিল। উই আর কলিং দিস দে অডিশন, দেখাও তোমার দম। দে অডিশন, দেখাও তোমার দম। গাইস, রুলটা খুবই সিম্পল। আমরা সবসময় অনেক রিয়েলিটি শো দেখি না, যেখানে গান নিয়ে রিয়েলিটি শো হয়, প্রতিযোগিতা হয়, অভিনয় নিয়ে হয়, অনেক কিছু নিয়ে হয়, এবং ওখানে বিচারক মণ্ডলীরা থাকে, তারা অনেক কমেন্ট করে। আজকে তোমরা অডিশন দিবা। তোমরা এই যে কয়জন বসা আমাদের স্টেজে, পূজা চেরি অথবা আফরান নিশো অথবা রেদওয়ান রনির কোনো একটা কাজের যে কোনো একটা ডায়লগ তুমি অ্যাক্ট আউট করবা অ্যাজ ইফ ইউ আর আ পার্টিসিপেন্ট, বা তুমি অডিশন দিচ্ছ, এবং আমাদের তিনজন জাজের কাছে আমরা 3টা বল দিয়ে দিব। আমরা একটু বলগুলো নিয়ে আসি।
যেই বল থেকে তারা আসলে তাদের বিচার কার্য সম্পাদন করে তোমাদের জন্য একটা করে কমেন্ট করবে, বিচারকদের কমেন্ট থাকে না, ভালো লাগছে খারাপ লাগছে, এটাই তারা বলবে। এবং এটা হবে আমাদের আজকের ফার্স্ট গেম সেগমেন্ট। দেখি আমাদের অডিয়েন্সের মধ্যে কি পরিমাণ দম আছে। মানে বুঝলাম না, আমি দেখবো তারপর আমি আমার বিচার কার্য করার পর যে কমেন্টটা করা হয় কমেন্টে যে ভালো হয়েছে আমি আমারটা বলতে পারবো না। না, আপনারা বলতে পারবেন না। তাহলে কি বলবো? ভাগ্যে যেটা উঠবে সেটা বলবেন। আমার ভাগ্যে যেটা উঠবে। হ্যাঁ, ভাগ্যে যেটা উঠবে। সো ভাগ্যটা আমরা একটু নিয়ে আসি অন দে। স্টেজ তাড়াতাড়ি। দে অডিশন দে। কার বিচার যে কে করতেছে? হ্যাঁ, আচ্ছা এমনিতে ঋষভ ভাই, আপনার অডিশন দিতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। আমার মনে হয় যে প্রত্যেকটা কাজের আগে যদি আমি অডিশন দিতে পারতাম। আমারটার কথা মনে পড়ে গেল। যদিও মানে রেদন নাকি আপনার অডিশন নিছে? হ্যাঁ নিবে না কেন? আমার সবারই নিচে নিবে। আমার কি কেমন নিছে? ওর 3 দিন অডিশন হয়েছে। রেদন রানির অডিশন নাকি অনেক ফেমাস হয়। ফেমাস হয়? হ্যাঁ, মানে কেউ কেউ অনেক পছন্দ করে, কেউ কেউ অনেক ভয় পায়। কেমন হয় আসলে? আমি তো খুবই ভয়ে ছিলাম যে খুবই আমি ভয়ে ছিলেন? কি করব না করব। আমি তো মরিচটা প্রথমে কত ঝাল। হাই! দেখ, মানে আমি director- গরম হয়ে যাচ্ছি। ওই আমরা নিয়ে আসি। এটা কি ঝালে? কোনটা কার? নিশো ভাইয়ের। এই, হ্যাঁ। ওকে, Okay. এটা পূজা চেরি, চেরি আপু। চেরি Wow. আপুর এবং রেদন রানী। রেডি? তো এই বক্স থেকে আসবে তোমাদের বিচার কার্যের পর বিচারকের কমেন্ট। এখন হাত তুলো, কে অডিশন দিতে চাও বা কে ডায়লগ ডেলিভারি করতে চাও? হাত তুলো দেখি। আচ্ছা, আরে অনেক তো, অনেক। অনেক না? আমরা ফার্স্টে সিলেক্ট করে একদম পিছন থেকে পাঞ্জাবি পরা ভাই, ওনার কাছে মাইক্রোফোনটা আমরা পৌঁছায় দেই। ভাই Very রেডি? আপনি কি Yes. কার ডায়লগ দিবেন? নিশো ভাই। রেডি? সবাই রেডি? গাইস, শুরু হচ্ছে দে অডিশন, দেখাও তোমার দম। এবং আমাদের প্রথম প্রতিযোগী পাঞ্জাবিওয়ালা ভাই শুরু করছেন তার অডিশন। 3, 2, 1। মিখাইল, আমি মাসুদ, সুড়ঙ্গ মাসুদ, তোর জায়গায় জায়গায় সাদা কইরা দিমু। আচ্ছা, ওকে ওকে, আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট ডেলিভার করেছেন তার পারফরমেন্স। এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞ বিচারমণ্ডলীর কাছে। শুরু করছি রেদওয়ান রনির সাথে। নিজের কথা যদি বলা না এই যায়। না না না, কোনো কথা বলা যাবে না, শুধু কিচ্ছু চির বলা কর। যাবে না। হ্যাঁ, শোনা বন্ধু তুই আমার দাদা দিয়া কাইটালা। আমাদের Deadly combination. বিজ্ঞ বিচারক বলেছেন, সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়ে কাইটালা। ভেরি ইন্টারেস্টিং। আমরা হ্যাঁ। যাচ্ছি চেরি আপুর কাছে। খুবই ডেডলি কম্বিনেশন। একজন বলছে সাদা করে দিব, আরেকজন বলছে ওকে, দেখি এই দ্বিতীয় বিচারক। তোমার অ্যাক্টিং দেখে আমার ঘুম এসে পড়েছে। ওকে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাহ, পুরাই লিংপং চং। এবং এরই সাথে শেষ হয়ে গেল এটা কি আমাদের। একটা সম্পূরক দুইটা লাইন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা একবার ঢাকার বাইরে যাচ্ছিলাম। আমরা এই 3 জন, সাথে প্রোডিউসার ছিল। আমরা যাচ্ছিলাম বিশেষ একজনের সাথে দেখা করতে। দম আপনারা জানেন যে এটা বেসড অন ট্রু স্টোরি। সেই ক্যারেক্টারের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তো সেই গাড়ির মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যেই শব্দ, সেটা পূজা এটা চেরি হচ্ছে আমাদের লিংপং মাথা চং। ঝালাপালা করে দিছিল এটা বলতে বলতে। লিংপং। একটু আরেকটু কারেকশন করতে এটা পারেন। কিভাবে মিললো আমি আমি জানি না। ওকে, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দে অডিশন, দেখাও তোমার দম। দ্বিতীয় রাউন্ডে হাত তোলো, কে দিতে চাও অডিশন? ওকে, এখন একটু- টাটা 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 আচ্ছা, টাটা। এই সামনের ভাই, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছেন তোমার ভাই? নামটা বলো। আমার নাম সাকিব হোসেন। তোমার নাম সাকিব হোসেন? এরকম করে বলো না, সাকিব হোসেন। না, আচ্ছা, ভাইয়াকে খুব কাছ থেকে দেখবো, এটা খুবই গর্বের বিষয় ছিল। তো মানে ভাইকে কাছ থেকে দেখে চুল ঠিক করতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, সাকিব হোসেন আবার চুল ঠিক করছে। আচ্ছা আচ্ছা, তুমি কাছে আসো। এরা, আসবা? সাকিব হোসেন, না না থাক, অনেক চড়াই উতরাই পারো। সাকিব হোসেন ভাই কি করেন? কি পড়াশোনা করতেছে নর্দার্ন ইউনিভার্সিটি ত্রিপুলি ডিপার্টমেন্ট। ও পুরোটা বলে দিছে একবারে। সেফ সাইড। হ্যাঁ, ওকে, রেডি? কার ডায়লগ দিবা তুমি? আচ্ছা, ভাইয়ারই একটা গান ছিল 2009 সালে, তুমি দূরে দূরে থেকো না। সেখানে একটা ডায়লগ ছিল লাস্টে যখন ভাইয়া চিঠিটা দেয়, তো সেটা আমি বলতে চাচ্ছিলাম। সেই কাছ থেকে, dialogue-টা। হ্যাঁ। হ্যাঁ,
তো যখন ভাইয়া ওই চিঠিটা অনেক দেয় বড় সেটা dialogue। হচ্ছে হ্যাঁ ভাই আমার ওটা ওটা আমি মুখস্থ তোমার? হ্যাঁ আমার মনে আছে সেটা Yes, sir. সেটা হচ্ছে যখন চিঠিটা খোলে তো বলে হচ্ছে চাইলেই হয়তো তোমাকে ছেড়ে যেতে পারতাম কিন্তু সময় ছিল না তো তবুও তোমাকে ছেড়ে দেখে যেতে পারতাম চাইলেই হয়তো সব কিছু ছেড়ে যাওয়া যায় কিন্তু রেখে যাওয়া যায় না তবুও তোমাকে ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসা তো আর বাজি ছিল না তাই তো তোমাকে দূরে থেকে আমি নিজেই তোমার থেকে চলে গেলাম ভালো থেকো Nice. মুখস্থ। পুরা। আমরা এখন চলে যাচ্ছি দেখি আমাদের তোমার কপালে বিজ্ঞ কি আছে। বিচারকের মতামতে সরি আগের বার এখানে রেখেছিলাম সরি সরি বলছিলাম আগেরটা যে আমার- এই যে রেখেছিল না, আমরা এই যে। আমাদের এখানে। আমাকে অবশ্যই জিজ্ঞেস রেদওয়ান করছিলেন। রনি একদম মুড়ি মাখানোর সাথে জিলাপির মতো হয়েছে ও আবার রিসিভ Thank you. করছে থ্যাংক ইউ ওকে চেরি আপু রাফসান হকের রান্না খারাপ হতে পারে না কিন্তু তোমার অ্যাক্টিং পারে ও থ্যাংক ইউ রাফসান হকের রান্না খারাপ হতে পারে না আরে কিন্তু আগে তোমারটা শোনো ভালো। কি বলছে। কি বলছে রাফসান হকের রান্না খারাপ হতে পারে না কিন্তু তোমার অ্যাক্টিং হতে পারে হ্যাঁ আমি ধন্য আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাকে খুঁজছে মোহাম্মদপুর। সব ইন্টারেস্টিং দেওয়া হয়েছে ওনার কাছে। তোমাকেই খুঁজছে মোহাম্মদপুর এবং তোমাকেই এরই সাথে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রতিযোগীর পারফরমেন্স রাউন্ড অফ অ্যাপ্লজ আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড এন্ড ফাইনাল কন্টেস্টেন্টের কাছে কে দিতে চাও অডিশন কে? ভাই 2 হাতে 5টা মোবাইল উঠেছে একজন দেখি তাহলে আমরা দেখে দেখি নেবো। অনেকজন আচ্ছা মনে এই যে মাঝখানের ভাইয়া মাঝখানের হ্যাঁ কালারফুল ভাইয়া আচ্ছা সব ভাইয়াদের কেন নিচ্ছ? আপুদের অডিশন Shirt- আচ্ছা দাঁড়াও দাঁড়াও কোনো শার্টটা খুব ইন্টারেস্টিং কোনো আপু হাত তুলছে নিজো ভাই বলছে কোনো আপু অডিশন দিতে চাইলে সে এখন অগ্রাধিকার পাবে তখন দেখছি যে এখানে একটা নাকি মেয়ে, এখানে অনেকগুলো মেয়ে। কে ওরে আল্লাহ হ্যাঁ তো হওয়া আচ্ছা উচিত। একটা আচ্ছা তো আপু আপনি পরের রাউন্ডে আপনার জন্য আমরা আরেকটা স্পেশাল রাউন্ড রাখবো আচ্ছা, ভাই okay. রেডি তোমাকে ফুচকা খেতেই হবে আমি কিছু মানি না ফুচকা খেতেই হবে তোমাকে ফুচকা খেতেই হবে হ্যাঁ ফুচকা খেতেই ডায়লগ হবে বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি কার ডায়লগ আপনার না ফুচকা খেতেই হবে ফুচকা খেতেই হবে খেতেই হবে। না আমি ফুচকা খাবো না না আমি মানি চটপটি খেতে- খাবো না না ফুচকাই খেতে হবে ফুচকাই খেতে হবে আমি জানি এই, না ফুচকাই খেতে হবে না না রনি ভাই জানেন এটা কার ডায়লগ না অন্তু আপনি আপনি বলেন না অন্তু তুমি এখানে ফুচকা খেতে আসছো ফুচকাই খাবে না অন্তু তুমি এখানে ফুচকা খেতে এসেছো তোমাকে ফুচকাই খেতে হবে না আচ্ছা। মানুষের টেস্ট চেঞ্জ হতে পারে মানুষের টেস্ট চেঞ্জ হতে পারে কিন্তু তুমি ফুচকাই খাবা এখানে ওকে আমাদের তৃতীয় প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখে নিলাম শুরু হচ্ছে বিচার কার্য প্রথমেই রেদওয়ান রনি এইটা পরে আরাম লাগতেছে না এটাই পড়তে হবে আরেকটা না 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 বড়, না, বড়। এটা- হ্যাঁ আরেকটা ভালো ছিল তবে আরো ভালো হতে পারতো ক্লাসিক ক্লাসিক ক্লাসিক। ক্লাসিক আমরা এটা অনেক অনেক জায়গায় শুনছি না এই হ্যাঁ কথাটা? হ্যাঁ এই সিনে তোমার দেহ ছিল কিন্তু মন ছিল না। এবার বুক চিন চিন করছে হায়। চেস করতে আরে, দাও চেস শোনো। বুক চিন চিন করছে হায় আর দেখতে মন না চায়। আচ্ছা মানে এটা কেন এরকম একটা ভালো ভালো কমেন্টস থাকতে পারতো না, তাই না? বুঝলাম না রাফসানের এখানে কোন অকাজ আর কি? রাফসান এটা আমি বুঝি না দুইটা রাফসান আছে এখানে আচ্ছা এরই সাথে আমাদের তৃতীয় প্রতিযোগীর পারফরমেন্স শেষ সবাই জোর একটা দাঁড়িয়ে দাও ওকে থ্যাংক ইউ তো আমাদের আজকে যে 4টা অডিশন আমরা দেখলাম এই অডিশনগুলোর মধ্যে থেকে কার সবচেয়ে বেশি দম আছে বলে মনে হয় আমাদের বিচারকদের অডিয়েন্স কার কথা বলতেছি পাঞ্জাবির জন্য ভোট আসছে অনেক না আমার কাছে আমার কাছে মনে হয় যে মানে যদি সংলাপের দম আমি চিন্তা করি তাহলে আসলে একটা পার্টিকুলার অনেক জায়গা মনে রেখে বলাটা আসলে এতজন মানুষের কাছে, এই যে ব্ল্যাক টি শার্ট পরা এই ছেলেটা, ওই ভাইয়ের নাম বলো
মোহাম্মদ শাকিব হোসেন। সাকিব হোসেন ভাই চুলটা আবার ঠিক করো হ্যাঁ, চুলটা ঠিক করতে হবে শাকিব হোসেন। থ্যাংক ইউ। সাকিব হোসেন ভাই তুমি পাচ্ছ স্কিটোর পক্ষ থেকে এক্সট্রা দম অ্যাওয়ার্ড, রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাইট, সো আমাদের আজকের ডে অডিশন তুমি বলবা না আমাকে যে হ্যাঁ। এটার জন্য পুরস্কৃত করা হবে? ও তাহলে আমি বলতামই না, সবাই বলতাম। তাহলে সবাই বলতেন, এই জন্যই বলি নাই আগে। পুরস্কার তো একটা আছে এটার জন্য। একজনই পায়। না না, মানে একটা গেমে একজনই পায়, আরো গেমে আরেকজন পাবে আচ্ছা। নাকি আরে, বৈষম। ও, হ্যাঁ। পরে ভালো না করলে দিতে হবে। বাট আমাদের আজকের ডে অডিশন দেখাও তোমার দমের বিজয়কে আমরা পেয়ে গেছি এবং বিচারকদের বিচার কার্য আমরা দেখে ফেলেছি। বাট আপনার যদি দম থাকে আপনাকে যেতে হবে সিনেমা হলে এবং ঈদের সিনেমা দম দেখে ফেলতে হবে। সবাই জোরে একটা তালি দিই ফর দম। বাট আমার মনে হয় পাঞ্জাবির সার্কেল এখানে অনেক বেশি, পাঞ্জাবি সার্কেল অনেক বেশি তাই না না? আসলে এই পাঞ্জাবি কি একা আসছে নাকি সাথে বন্ধুদেরকে নিয়ে ও, আসছে? আছে। আরে না না। আচ্ছা, মানে একা হওয়ার যে ব্যাপারটা ওটা দাঁড়ায় বলার কিছু নাই আসলে, মানে মানে তোমার দুঃখটা আমরা সবাই শেয়ার করতেছি, আছে না দাঁড়ায় একা, মানে একা। আর নিশো ভাই হ্যাঁ। মানে একা হইতে আপনার কেমন লাগে? আমি তো একাই থাকি। একাই থাকেন? আমরা জোর মানে মানে আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মানুষের মানে আমরা তো একটা মানে দায়িত্বের মধ্যে ঢুকে গেছি। দায়িত্ব? হ্যাঁ, মানে আচ্ছা। অল টাইম বউয়ের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, মার দায়িত্ব, বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, কত দায়িত্ব, নিজের দায়িত্ব। তো আমার কাছে সবচেয়ে বিউটিফুল মানে সময় আমি পার করি যখন আমি শুধুমাত্র নিজের সাথে থাকি। তো এভরি সিঙ্গেল ডে আমি অ্যাটলিস্ট 10 মিনিটস 10 to 20 মিনিটস একদমই নিজের সাথে কথা বলি, নিজের সাথে সময় কাটাই। সো আমার কাছে এই একা ওয়ার্ডটা বা একাকিত্ব বা লোনলিনেস এটা অনেকের কাছে স্যাডিস্ট বা স্যাড টোনের কিছু মনে হয়, কিন্তু আমার কাছে এটা এত বিউটিফুল, এত সুন্দর। আমার যত গ্রোথ যখন আমি একা থাকি তখন হয়। তো আমি মনে হয় যে আমি যখন একা থাকি তখন আমি বেড়ে উঠি। আমি যখন একা থাকি তখন আমার মনে হয় যে আমি শক্তি সঞ্চার করি। আমি যখন একা থাকি অনেক কিছু হয় আর কি। তো আমার মনে হয় যে দ্য পিপল যারা বলে যে আই এম সো লোনলি, ওরা আসলে একটু মূর্খতা বা নির্বোধ বোধ। কাজে তোমরা যারা একা ভাইয়ার মতো তোমরা মন খারাপ করো না। তো আমরা একা আসছি, একা চলে যাবো, কিন্তু কেউ যাবে না কিন্তু সাথে। তো দিস ইজ দ্য রিয়েলিটি। বিউটিফুল থট। এবং তবে স্পিকিং অফ বিউটিফুল থটস অ্যান্ড বিউটিফুল থিংস, তোমরা কি খেয়াল করছো যে আজকে এপিসোডে মোটামুটি শুরু থেকে হ্যাঁ, আমাদের চেরি আপু অনেক মন খারাপ করে এইভাবে বসে আছে, লাইক মন তাই না খারাপ। তাই না এইভাবে, এই একদম পুরো এইভাবে। তো চেরি আপু কেন আপনার মন খারাপ? আপনার কোন জিনিসটা দেখে মনে হলো আমার মন খারাপ? এই আমার একা মনে হচ্ছে? এখানে যেহেতু নিশু ভাই আছে, সো তার কথা তো মনোযোগ দিয়ে শুনতে হবে নাকি? মানে ও আচ্ছা, এই নাকি? মানে কি অদ্ভুত কথা, নিশুভের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, এই জন্য মন খারাপ লাগতো। মানে কি অদ্ভুত কথা না? না আচ্ছা, আমার কি দেখে মনে হচ্ছে আমার মন খারাপ? আমার শুরু থেকে মনে হচ্ছে, তাই না? আমি যখন রিড ছিলাম তখন সামথিং মানে কিছু একটা হয়েছে, মন খারাপ কেন? আপুর অনেক দম আছে, দেখবা কেন তোমরা? মন খারাপ কেন তোমার? আচ্ছা গাইজ, আমি তোমাকে বলি, পূজা চেরি যখন ওয়াটার শোতে আছে তখন একটা কাজ করলে ওর মন অনেক ভালো হয়ে যায়, সেটা হচ্ছে when we play guess the star, guess the star. মন ভালো হয়ে গেছে। Okay, we are playing Guess the Star with Afran Nisho, Pooja Cherry, Redwan Rani. Team Dom is here to show their Dom. আমাদের পিছনে ছবি আসবে, আমাদের অডিয়েন্স ক্লু দিবে, প্রতি রাউন্ডে যে আগে গেস করতে পারবে সে পাবে 1 পয়েন্ট। একটা গুগলি রাউন্ড থাকবে, সেই রাউন্ডে থাকবে 2 পয়েন্ট। আমি বলে দিব গুগলি রাউন্ডে। অডিয়েন্স রেডি? রেডি? তাহলে আসুক ফার্স্ট পিকচার অন স্ক্রিন। চুপ, সবাই চুপ, কেউ কিছু বলে না, ওকে? আমরা হচ্ছে এই যে মাঝখানে সাদা শার্ট ভাইয়া, আফসান ভাই, একটা জিনিস কি নোটিস করছেন? সামনেও সাদা ড্রেস, পিছনেও সাদা ড্রেস। সামনেও সাদা, সামনেও সাদা ড্রেস, আমি সামনেও আরো সাদা, পিছনেও শুনছি সাদা। কি জানো? আমি শুনছি যে সামনেও সাদা দেশ, পিছনেও সাদা দেশ, আরে দুইটা দেশ। ভাই। পরে বুঝলাম যে ড্রেস। হ্যাঁ আচ্ছা ভাই, মানে সামনেও সাদা পিছনে সাদা, এটার সাথে ক্লুটার কোনো আপনি সম্পর্ক তো এদিকে নাই। তাকান কেন? তো আপনার যে মানে আছে, ও আচ্ছা, ওকে, তারপর বলেন, আরো ক্লু দেন। তাহলে বুঝেছি। এটা কি ক্লু ছিল? হয় নাই, বুঝেছি না। সে অনেক মানে কুবাকুবি করতে অনেক পছন্দ করে। সে
সাদা কিছু দেশ নেই। কুবাকুবি করতে পিছনেও অনেক পছন্দ করে। সাদা দেশ কোবা কবি কোপাকপি করতে অনেক আর আর তার বউ তাকে ধোকা দেয়। তার বউ তাকে ধোকা দেয়। নিশো ভাই মাসুদ বলছি এই অ্যাকশন এই, রিপ্লে আছে তার বউ তাকে ধোকা আমি দেয়। আগে ও বলছি আচ্ছা। মাসুদ হয় নাই এটা তো মাসুদ বললে হবে না, এটা তো- বউ কার ধোকা দেয়? আমার না, না। বউ আমার ধোকা দিছে হ্যাঁ ফাইজলামি করস বেটা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। কিন্তু পূজা কিভাবে বুঝলো? ও রিয়েলটা বুঝে চিন্তা করছে। তুমি আসলে কি বুঝছিলা বউ ধোকা দেয় মানে? আমি সুরঙ্গের সাথে মিলাইছি। মাসুদ আমি বলছি ও বলার আগে বলছি মাসুদ না না না, এখানে তো মাসুদ না, এখানে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা। আমি বলতেছি না আচ্ছা আমি বলি আমি বুঝি না। সব কিছু বাদ দাও, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? আমি যে বলছিলাম যে গেস দেশটা শুরু হওয়ার সাথে সাথে পূজাচেরির মন ভালো হয়ে যাবে, দেখছো? ওকে, রাউন্ড 1 গোস টু পূজাচেরি। 1-0। মন থেকে দোয়া করো যাতে ও জিতে নাহলে বিপদ, আবার মন খারাপ হয়ে যাবে। আবার মন খারাপ তখন কি হ্যাঁ, করবো আমরা? হ্যাঁ, হ্যাঁ, আর তো please। গেস দেশটা একবারই খেলতে পারবো। ওকে, সেকেন্ড পিকচার অন স্ক্রিন। হাত তুলো। এইবার আমরা যাব একদম পিছনে। পিছনে হচ্ছে গিয়ে ওই যে ভাইয়ার কাছে। ভাই কঠিন হইতে হবে, কিন্তু কঠিন হচ্ছে না, ক্রিয়েটিভিটি। মানে আমার এই গেমে আমার ওইখানে বসে থাকা উচিত তাই না? আমারও ভাই। ক্লুটা আমার দেওয়া হ উচিত উনি বাংলাদেশের নায়িকা। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ। বাংলাদেশের নায়িকা। না 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 না, দাঁড়াও। পরে, হ্যাঁ। পরে। কত বড় ব্ল্যাকমেল। তোমার যে দম আমরা দেখছি। আচ্ছা, সমস্যা নাই। বলো। দম থাকলে আসে বাংলাদেশের নায়িকা। উনি এখন সিনেমাও করতেছে আর কি। মেহজাবিন চৌধুরী। না, বাংলাদেশের নায়িকা উনি সিনেমা করতেছে ইদানিং ভালো। নায়িকা তো সিনেমা ইদানিং করবেই। সিনেমা করতেছে হ্যাঁ, হ্যাঁ। তো অন্য দেশের নায়িকা সাবিনা ইদানিং নূর? সিনেমা না না, করবে আগে অনেক নাটক করতো, এখন সিনেমাতে আস্তে আসতেছে। আস্তে আস্তে আসতেছে জি। তারপর ফারিন ও দেখা বলে এরকম দেখা বলে এর আগে বলছে নিশো ভাই আচ্ছা মানে জিতছে তো আপনি বলার পরে তো আমি আমি বলছি দেখছি। মাসুদ নিশো ভাই ওকে 1, হ্যাঁ। এই রনি ভাই দম কোথায় গেছে? বুঝতে পারতেছি না আসলে এরা এত ট্যালেন্টেড। আমি না, ভাবতেছি না। কাকে কাস্ট করব। ওস্তাদের মায়ের শেষ রাতে। এই। না, ওকে, আচ্ছা, দেখছি। ওকে, 2টা রাউন্ড হয়েছে। লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। এটা গুগলি। রেড লাইট। ওকে, সো এইটা Googly। গুগলি রাউন্ড। অ্যান্ড গুগলি রাউন্ডে মুখে কথা না বলে ক্লু দিতে হয়, ঠিক আছে? মুখে কথা বলা যাবে না। আচ্ছা, আমি এটা নিব হচ্ছে একদম সামনে থেকে। ভাইয়া দাঁড়ান, হ্যাঁ সামনে ভাইয়া, বাট আপনাকে একটু পিছনে যাইতে হবে। সালাম দিছো আসসালামু আলাইকুম পাখি সালাম কি তুমি কি গান দেখাইতেছো নাটক গান দেখাইতেছো গান। ইয়া আচ্ছা, আইটো আরেকজনের কাছে যাবো, মাঝখানের ভাইয়া। একই তো। লাউ সালাম সালাম আর কিছু নাই? আচ্ছা এটা সালাম ছাড়া কিছু হইতে পারে হ্যাঁ আচ্ছা, একটা ছোট করে বলে দিই, এটা দেশি না। বিদেশি হ্যাঁ বলো। বিদেশি সালমান খান। সালমান হয় নাই? ঋতিক হয় নাই। আমির খান শাহরুখ খান এটা কি খুশ খুশ খুশ? হাবিবি হয়ে গেছে। এইটা কি এরকম ওকে, নাকি? বলছি না ওস্তাদ। এইটা এরকম ও নাকি? আর বলছি না ভুল হইছে। ওস্তাদের মার। শেষ রাতে। শোনো এই সব জিনিস আমি সাপোর্ট করি না এটা বিদেশি বলার কোন দরকার ছিল কারণ কি শো বড় হয়ে যাচ্ছে কেউ দেখাইতে পারতেছে না এটা বানচাল হয়ে যাবে বলতে হবে বিদেশি উনি কিন্তু কালো পাঞ্জাবি পরে হ্যাঁ ওনার মাথা কিন্তু চুল নাই উইক লাগাইছে উনি ভালো অভিনেতা হ্যাঁ, আপনি তো পারতেছিলেন না। না আমি কেন আমি একজন সিনিয়র মানুষ এখানে ওকে, একই রাউন্ডে আমার দায়িত্ব হচ্ছে মাসুদ বলে দেওয়া তারপর আজকে পূজা মনে চেরি হয় বলবে আজকে নিশো আমি ভাই আর না, জিতবো হ্যাঁ। না। না
আজকে বাট আমি আর একই জিতবো রাউন্ডে না। 2টি পয়েন্ট কালেক্ট করে নিলেন রেদওয়ান রনি। রাউন্ড অফ এই যে- অ্যাপ্লজ, ইয়ে! আমরা এক করে পাইছি। হ্যাঁ, 2-1 এ রেদওয়ান রনি এগিয়ে আছে। এটা বিদেশি ছিল থেকে 2 পয়েন্ট। হ্যাঁ, না না, না 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 এটা গুগলি ছিল। এটা গুগলি ছিল দেখে দেখো। মানে বুঝলাম না, আমরা এফোর্ট দিয়ে মরে যাচ্ছি, আমরা দেশি থেকে বিদেশি থেকে তোমার 2 পয়েন্ট দিচ্ছে, মানে এটা কোনো কথা? বিদেশি না, এই যে মাইন্ড রিডিংটা, এই যে হ্যাঁ। ব্যাপারটা। যাক, না যাক, ভালো পাইছে। বিদেশি সিনেমা আজকাল বেশি হ্যাঁ দেখতেছে। হ্যাঁ বানাচ্ছি। কারণ দম বেশিরভাগই বিদেশে শুটিং হয়েছে। ও ওকে, 3টা রাউন্ড শেষ। লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। ওকে, এখনো যে কেউই জিততে পারে, তো দেখি। পূজা তুমি জিতবা। ওকে, কে দিদি এবার আবার পিছনে যাব। এমন ভাবে চেল্লাইছে মনে হচ্ছে এটা মেয়ে। আচ্ছা, একদম মাঝখানের ভাইয়া, সবুজ শার্ট পরা। ওই ভাইয়া আগে নামটা বলেন। আমার নাম নোবেল। নোবেল ভাই, ইয়ো ভাইয়া। আমি কালকেই চিন্তা করছিলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিব যে ভাই তুমি নামটা চেঞ্জ করে ফেলো, মানে যিনি জামিন পাইছে আর কি। ও আচ্ছা, না না না, ওইটা ওই নোবেল না, না। আমি আপনি- তো মনে করছিলাম আপনি এটা আপনি পুরস্কার। তাকে ছাড়াও আমাদের একজন ধরেন যে অনেক আছে। ইনফ্যাক্ট আমাদের অ্যাফেয়ার ম্যারেজ, সো আমার ওয়াইফের আমার প্রতি ফার্স্ট ফ্যাসিনেশনটা ছিল কারণ মডার্ন নোবেলকে সে খুব পছন্দ করতো। এই ওয়েট ওয়েট ওয়েট, এই ভাবি একটু দাঁড়ান। ভাবিকে একটু মাইকটা দেন। ভাবি, আপনি আসল নোবেলকে না পেয়ে মানে আমি বলবো যে এবং অফ দ্য রেকর্ড আপনি একজন নোবেল বিজয়ী। যাক, আল্লাহ। ওকে, ঠিক আছে। ভাইয়া এখন Clue আপনি দেন। ক্লুটা দেন। যার মাংস নিশু ভাই খুব ভালো রান্না করতে পারে। মেজামিন আমি সবার আগে বলছি। আমি তো বললাম, আমি প্রথমেই বলছি এটা একটা মেয়ে, উত্তেজনা দেখা। এই ছেলেগুলোর উত্তেজনা দেখে আমি বলে দিচ্ছি মেয়ে। আর আমি যখন মেয়ে বলছি তখন ওই কর্নারের ওই আপুটা বলে ফেলছে মেয়ে। মানে মানে ইন্টেনশনালি বলে নাই, মানে উনি আবেগে বলে ফেলছে, যেহেতু আমি বলছি আমি মেয়ে। তো রেডি হয়ে গেছিলাম ডিসকোয়ালিফাই করে। না, না, ঠিক আছে। ওকে, সো 2 পয়েন্টস ফর রেদওয়ান রনি এন্ড আফরান শো, এন্ড 1 পয়েন্টে আছে পূজা চেরি। এবারও জিতে এই, যাবে। জিতাও কেউ একজন হেল্প করো। আরো আছে আরেকটা রাউন্ড আছে, দেখা লাস্ট যাক। প্লিজ প্লিজ মানিজ্য ডুবে যাবে লাস্ট প্লিজ। এন্ড ফাইনাল পিকচার অন কোনো কারণে যদি ও পায় তাহলে টাই হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। তখন পুরস্কারটা কি? তখন ভাগ করে দিব পুরস্কার। তিনজনের জন্য হ্যাঁ। একটা ভাগ করবে না? না না, তিনজনে? দেখি না, তিনটাই দিব না, সমস্যা নেই। ওকে ওকে, লাস্ট এন্ড ফাইনাল অন স্ক্রিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, এবার আমরা এই যে দেখতেছে রনি, আমি ওর দিকে তাকানো, আমি কিভাবে দেখবো? আচ্ছা এবার ওই কোনায় যাবো, ওই যে ওই ভাইয়াটা দাঁড়ান। হ্যাঁ, বাট ভাই আগে বলেন, নাম বলেন। শাহাদাত আমার নাম। সাদাত ভাই কোনোভাবেই যাতে 1-2টা ক্লুতে বুঝতে না পারে, কঠিন, ঠিক আছে? ওকে, সে বরিশাল্লা, বরিশাল্লা, আসলে ডিরেক্টর, অলরাউন্ডার। অলরাউন্ডার মোশাররফ করিম। এই এই জিতছি আমি। আমি জিতছি। এটা কি লাস্ট রাউন্ড ছিল? মায়ের শেষ রাতে কার? ওকে, সো আমাদের আজকে গেস্টের উইনার ইজ আফরান নিশো। আচ্ছা, আমি সত্যি কথা বলি, আমি চাই নাই বলতে, আমার মুখ ফসকে বের হয়ে আপনি গেছে। বলছেন কেন? আপনি বলছেন কেন? এটা এমন একটা গেম, আমি যত চাচ্ছি পূজা চিরে জিতাই, পারতেছেন কিন্তু না। বরিশাল শুনে, অলরাউন্ডার শুনে পুজো করে বের হয়ে গেল মুখ থেকে নামটা, বুঝছো? প্রচুত করে যেহেতু বের হয়ে গেল, ধপ করে বের হয়ে গেল। ধপ করে বের হয়ে গেছে। হ্যাঁ, না আমরা এখন যেটা আবেগে করব, হয়ে গেছি। হ্যাঁ না আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড দিব, যারটা সবচেয়ে বেস্ট ক্লু ছিল আপনার কাছে মনে হয়। কারটা কার্ডটা সবচেয়ে বেস্ট সবচেয়ে এক্সট্রা স্পেশাল ছিল ক্লুটা? স্পেশাল, আমি একটা ক্লু তো বুঝিই নাই। আচ্ছা, ওটা তো বাদ। ওটা তো স্পেশাল হতে পারে না, না। ওটা হইতে পারে না। সামনেও সাদা, সামনেও সাদা। আপনিও সাদা। ওইটা দেখে কেমনে সম্ভব এটা মানুষের এটা বোঝা? বলা যায় এটা পিছনে যেটা আমি কি? এটা- এখানে এটা আফরান নিশো। আমিও বুঝি নাই ভাই। আমি মানে তো ক্লু যে সামনেও সাদা, পিছনে আমিও সাদা। সাদা। মানে উনি হঠাৎ করে ক্লু দিতে যে ব্যক্তিগত পূজা চিরি সাদা ড্রেস পরছে, রাফসান ভাই আমিও সাদা পরছি, আমাদের দুজনটা কেমন লাগছে এরকম মিলা- একটা হ্যাঁ, আবেগে চলে মানে- গেছে কিন্তু না? আমরা তো টুইনিং।
তখন তো আমি হারাই গেছি যে কি বলে কি যাক ওইটা একটু ওটা বাদ। ডিফারেন্ট উইটি ভালো সুন্দর হ্যাঁ। মানে এরকম জায়গায় তাহলে কার কাছে বলেন? আপনার গার্লফ্রেন্ড আছে একা সারা জীবন একাই থাকবে এটা কি অভিশাপ দিলেন নাকি না, কি না, দোয়া দিলেন? প্রথম অ্যাপ্রোচ যদি এরকম হয় প্রথমে বলতে পারতো যে আপু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে সাদাতে আপনাকে অনেক সুন্দর লাগছে মানে উনি আসলে মিনটা কি করছে? তারপরে বলতে পারতো যে বলছে সাদাতে দুজনে আমাকে একই। কেমন লাগছে ও আচ্ছা আমাকে ওই যে তোমার সাথে ও, match আচ্ছা হয়েছে। আচ্ছা এক যাক, একজনের আমার মনে হয় পটানোর ওয়ে এক 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 রকম। তাই না কেউ আচ্ছা সাদা দিয়ে পটায়, কেউ কালো। কালো দিয়ে পড়া হয়তো সেটাই ভালো। আই অ্যাপ্রিশিয়েট ওহো, अंदर का शायरी। ওকে সব এই এর প্রত্যেকটা কিন্তু খুব জাউরা হ্যাঁ দুষ্ট উইটি এবং মানে আমি বলতে এই এনার্জিটা আমি আসলে খুব কম শোতে পাই এই যে সবাই যে সবকিছু মানে সেন্স মেক করে এই দুষ্টামি ফাইজলাম সবকিছু তো নিজেদের জন্য একটা হাততালি এবার বলেন কারটা বেস্ট ক্লু? যদি ক্লু ওয়াইজ ধরি আমার আমার মনে হয় যে মানে সেন্স মেক করে বরিশাল্লা অলরাউন্ডার ইটস গুড ক্লু ওয়াইজ ওকে ভাইয়া একটু দাঁড়ায় যান। কই 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 ভাইয়ের নাম কি? শাহাদাত। শাহাদাত ভাই আপনি পাচ্ছেন স্কিডোর পক্ষ থেকে এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড। সো রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ। যারা শোটা দেখছেন আপনারাও স্কিডোর অ্যাপে চলে যেতে পারেন এবং পেতে পারেন স্কিডোর পক্ষ থেকে অনেক অনেক এক্সট্রা খাতির। সো গো অ্যান্ড চেক আউট অল দ্য স্পেশাল ডিলস, ডিসকাউন্টস অ্যান্ড অফার্স ফ্রম স্কিডোর। আমাদের জন্য কোনো গিফট থাকবে না? আমরা এত অবশ্যই effort থাকবে, কিন্তু দিচ্ছি। এই যে একটা রাউন্ড হেরে যাওয়ার পরে গিফট চাওয়ার যে ব্যাপারটা এটা আমার দিব মানে জিতেন না একটু আগে তারপর। আমি বলতেছি না হ্যাঁ লুক আই এম দ্য উইনার আমি একবারও গিফটের কথা বললাম না মেক শিওর আমি আপনার দিকে তাকিয়ে বলছি। তাই হলে কি সবাই পাবে কিনা এটা মেক শিওর করার চেষ্টা না ভাই করো আপনি পাইলে তো আপুকে দিয়ে দিবেন। আমি তুমি নিয়ে যাও হ্যাঁ অসুবিধা নেই, জাস্ট তুমি আমাকে একটু দিয়ে দিলে আমি নিয়ে যেতে পারবো, আমি না নির্বাণের সাথে করি কথা না। বলে নিও হ্যাঁ বাট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আজকের এই এপিসোডের মেইন যে পারপাস উইচ ইজ দ্য সিনেমা দ্যাট ইজ কামিং আউট দিস ঈদ, যেটা নিয়ে আমরা সবাই অনেক এক্সাইটেড। রেদনরনি নির্মিত এবং পূজা চেরি এবং আফরান নিশোকে যে সিনেমাটা আমরা দেখতে পাবো, সবাই আবারও জোরে একটা তালি দিই ফর দম। সো আমরা আজকে এখন একটা এক্সক্লুসিভ ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা দমের শুটিং এর টাইমে একটা বিহাইন্ড দ্য সিন মোমেন্ট যেটা এখনো পর্যন্ত কেউ কোথাও দেখে নাই, একমাত্র ওয়াটার শোতে লাইভ অডিয়েন্স হিসেবে আসার কারণে তোমরা দেখতে পাবা। কোনটা তো আপনিও দেখেন নাই, খুব রিস্কি কিন্তু খুব রিস্কি। আচ্ছা তো আমরা দেখে ফেলি এই ভিডিওটা যে মানে- কি হচ্ছিল, কেমন হচ্ছিল দমের শুটিং। হ্যাঁ কি ভিডিও কেমন আছে এই ভিডিও প্রোডাকশন থেকে দিচ্ছে আমারে After 7 days, I'm বোতলটা কেন নিছেন? এই বোতল আঙ্গুর খাইতে হবে আর শুটিং করতে হবে তাই না কিউট লাগতেছে আপনাকে, ট্রাস্ট মি, তবে খুবই কিউট লাগতেছে। আমি একটু কনটেক্সট দিতে পারি। এই হ্যাঁ এই আঙ্গুর কিন্তু সেই আঙ্গুর না, এই আঙ্গুর হচ্ছে অনেক বছর অপেক্ষা করার পর বেহেস্তের আঙ্গুর। কেন আমার কিউইর কথা বলবেন না? ও কিউইও আছে। সেটা হচ্ছে যে আমরা কাজাকিস্তানে শুটিং করতে গেছি এমন দুর্গম লোকেশনে যেখানে নর্মাল খাবার দাবারও পাচ্ছি না, মানে না খেয়ে না ঘুমিয়ে সেরকম একটা পরিবেশে খাবারের খুবই ডিফিকাল্ট সিনারিও ছিল। তো ওইরকম একটা মোমেন্টে 7 দিন না খাওয়ার পর যদি এরকম এক থোকা আঙুর পাওয়া যায়, সেটা যে কি, প্রতিটা আঙুর মনে হচ্ছে আমাদেরকে এনার্জি দিচ্ছে, অমৃত, রাইট। এবং এরপরে একদিন কি কিউই আমরা কিউই, এরকম কিউই। ও কিউই এরকম কি ফুল বলছি ফ্রুটস এরকম আমরা মানে হঠাৎ অনেক দিন পর পর একটু পাইলাম এরকম আর কি। তো এটা দেখে যদিও ফানি লাগতেছে, কিন্তু এই সময় ও ফানি ভাবে কাঁদতেছে, কিন্তু ভেতরের কান্নাটা কিন্তু রিয়েল ছিল। ইটস লাইক অনেক হার্ড টাইমের উপর দিয়ে টিম গেছে অ্যান্ড এই সময় দেখে বোঝা যায় না আমাদের একটু আমিও দিয়ে দিই বলে দিই কারণ
হোপফুলি এইটা আমাদের এখন শুট হচ্ছে, বাট যাবে খুবই ঈদের ঈদের সময়, কাছাকাছি সময়। এই লুকগুলো হয়তো রিভিল হয়ে যাবে ততদিনে। তো এই সময় ইটস লাইক ফিল লাইক -15। এইখানে আমরা এভাবে দাঁড়ায় আছি, দেখে বোঝা যায় না, দেখে মনে হয় সানি ওয়েদার, খুব আরাম, কিন্তু এখানে মাইনাস টেম্পারেচারের নিচে ওইখানে টোটাল টিম মেম্বাররা হচ্ছে হাতে গ্লাভস পরে থাকে, 3-4টা থার্মাল পরা ছিল, বাট আমার এই স্বাধীনতা ছিল না। আমাকে হচ্ছে কান ওপেন রাখতে হইতো, হাত ওপেন রাখতে হইতো। তো তখন আমার যে ড্রেস ডিজাইনার আমাদের কস্টিউম করছে তুরিনের খুব কিউট একটা যে কানের একটা পরা, আমি ও এসে ভাইয়াকে পরাই দিত, মানে আমাকে পরাই দিত, এটা কানে রাখেন। অ্যান্ড আউট অফ নোওয়্যার এই আঙ্গুর পয়দা হয়েছে, তখন ট্রাস্ট মি, ওখানে কেউ কিন্তু It's কেউ like- খালি পায়ে দাঁড়াতে থাকতে হ্যাঁ। পারে না, তো- এত ঠান্ডা। আমাদের সিকোয়েন্সে ছিল, ফেস দেখে বোঝা যাচ্ছে মাইনামের একদম ফাটাই ফেলছে, অ্যান্ড কষ্টের মধ্যে ছিলাম। অ্যান্ড হোপফুলি আমরা সবাই সুস্থ থেকে টোটাল টিম 18 days, নিয়ার অ্যাবাউট ওয়ান মান্থ আমার মনে হয় ফুল টিম ছিল, টেকনিক্যাল টিম তো আগে গেছিল। সো আমরা ওই ঠান্ডার মধ্যে আল্লাহর রহমতে আমরা টোটাল কাজটা শেষ করে দেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হইতে পারছিলাম। তো এটার মধ্যে শুধুমাত্র আমি যেটা বলি, আমার কোনো ক্যালকুলেশন মিলে না। সামনে আরও অনেক বিটিএস আসবে, আপনারা সেটার যখন গন্থ্রু করবেন তখন বুঝতে পারবেন যে কি হার্ড টাইমের উপর দিয়ে আমরা গেছি। বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা লোকের ওই নেশাটা ছিল যে আমরা মানে বিং এ বাংলাদেশি এই কন্টেন্টটা শেষ করে যাব। 2 নাম্বার, যদি শরীর খারাপ হয়ে যায় মানসিক জোর দিয়ে ওটা ডান করে যাব। তা আমার এরকম ছিল, আমার কাছে মনে হয়েছে লাস্ট মোমেন্টে মানে আমি টিমকে বলছিলাম যে আমি যদি মরেও যাই, আমি যদি ফাংশন করা বন্ধ করে দিই, এই লাস্ট 4 দিনের শুটিং শেষ করে যাব। তো ওই বলপতে টোটাল টিম এমনভাবে টিম স্পিরিট, আমি আসলে এটা এক্সপিরিয়েন্স করি না, এবং এটা এই ছোট কনভারসেশনে শেষ করতে পারবো না। তা আমার কাছে এটা আসলেই খুবই মানে অবিশ্বাস্য লাগে যে হাউ আমরা কিভাবে এই দুর্গম এরিয়াতে এই হার্ড টাইমের মধ্যে দিয়ে এই কন্টেন্টটা শেষ করে আসতে পারছি। তো মেইন ফাপড়টা ছিল ঠান্ডা লাগতেছে, আমি স্ক্রিনে কাঁপতেও পারবো না, আই হ্যাভ টু রিয়াক্ট নর্মাল, যে এটা খুব সানি ওয়েদার, একটু ঠান্ডা, একটু উইন্ডি। তো এটা ছিল অনেক বড় একটা ফাপড়। দুইটা ছোট্ট মোমেন্ট বলি। একটা হচ্ছে সবাই যে আমি যে মোটা এরকম জ্যাকেট ট্যাকেট পরা, বোঝা যাচ্ছে শীতের কি অবস্থা, এবং নিশোর বেশিরভাগ সময়ই আসলে ওকে কোনো ধরনের কোনো এক্সট্রা শীতের কিছু দেওয়া যায় নাই, কারণ ক্যারেক্টারের কারণে। একবার যেটা হলো যে ও একদিন শুটিংয়ের মানে যাওয়ার আগেই অসুস্থ হয়ে গেল, এবং ওই অসুস্থতার মধ্যে কেউ আসলে শুটিং করতে পারার কোনো কারণ নেই। এবং আমি নিজে ডিসাইড করলাম, কারণ আমরা জানি ওই দিন যদি আমরা শুটিং না করি তাহলে আসলে আমাদের পুরো সিনেমাটা হয়তো আটকে যাবে, এরকম একটা সিচুয়েশন। তো আমি কল নিচ্ছিলাম যে না, শুটিং আজকে করবো না, কারণ ওর তো লাইফ আগে, কারণ আরও অসুস্থ হয়ে গেলে, কারণ এটা আনবিলিভেবল একটা সময় হয়ে গেল। তো আমি বললাম যে আজকে শুটিং আমরা প্যাক আপ করি, তারপর দেখা যাক আল্লাহ কি করে। তো ও কিছুক্ষণ পরে যে না আমি শুটিং করবই, আমি শুটিং না করলে অসুস্থ হয়ে যাবে, আমার সাথে জিদ শুরু করে দিয়েছে। ঠিক আছে, সেই দিন আমরা শুটিং করলাম, এবং আসলেও এই ডেফিনেটলি ওই দিন যদি শুটিং না করতাম অনেক ডিফিকাল্ট সিনারিওতে পড়তাম। একটা আর্টিস্ট যখন ওই মোমেন্টে ডিসিশন নেয় আমার লাইফের উপর দিয়ে হলেও শুটিং করব, দ্যাট ইজ অ্যামেজিং। আর পূজা চেরির কথা একটু বলি, আমরা একটা অনেক উঁচু ডিউনের উপরে শুটিং করতে হয়েছে। আমার ধারণা এই এপিসোডটা যখন চলে আসবে তখন ওই শর্ট মানুষ দেখে ফেলবে। এত বড় ডিউন আমি আমার তো জীবনে দেখি নাই। সেরকম একটা জায়গায় পূজাকে আমরা তুলে দিলাম, হাঁটতে 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 যাচ্ছে একদম টপে, মানে নিচ থেকে দেখা যায় না এরকম বিন্দু হয়ে গেছে। তো ওয়াকিতে কথা হচ্ছে, তো আমি বললাম আরও উপরে উঠতে পারবা? বলে ভাইয়া মনে হয় পারবো। কিছুক্ষণ পর ওরা সাউন্ড ঠিক মতো বুঝতে পারছি না, তো নিশো ওখানে ওঠা। একটা সময় ওয়াকিতে শুনলাম ওর ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে। তো ওখানে ব্রিদিং প্রবলেম মানে কিন্তু আমার অক্সিজেন দেওয়ার কোনো উপায় নাই, আর ওই দুইজনকেই তুলে দিচ্ছে, আমরা নিচ থেকে শ্যুট করতেছি, আমাদের যাওয়ারও উপায় নাই। বুঝছো, এখন যদি অসুস্থ হয়ে যায়, আলটিমেটলি এখন যদি অসুস্থ হয়ে যায় ওকে কোনো মেডিকেল সাপোর্টও দিতে পারবো না। এরকম একটা মোমেন্টে আমি তো পাজলড হয়ে গেছি। তারপর বললো কী করবো, বললো যে ভাইয়া পারবো। আরও উঠতে পারবা? পারবো। আরও উঠতে পারবা? পারবো। একদম টপ পর্যন্ত উঠে গেছে এরকম লাইফ রিস্ক নিয়ে। এই দুইজনকে নিয়ে আমি সো প্রাউড, এবং আমার হোল টিম মেম্বারকে নিয়ে।
এবং আমি যে বারবার বলি একটা জাস্ট অ্যাড অন করি, যেদিন বলছিল শুটিং বন্ধ করে দিবে, হবে না, সেদিন আমি রিয়্যাক্ট করছিলাম এবং সেখানে আমাদের মানে নানাবিধ প্রবলেম, মানে আমরা শুটিং করতে যাওয়ার পর দেখি যে 2টার সময় সান গন, এক পাহাড়ে স্নো আর এক পাহাড় মানে ধুধু, কোনো কিছু নাই, 45 অ্যাঙ্গেল বা কিছু একটা ক্যালকুলেশন আছে, এই সান যদি ওই অ্যাঙ্গেলে থাকে তখন স্নো পড়ে, এবং আমরা দেখতেছিলাম যে স্নো যেখানে সেখানে ঠান্ডা কম, যেখানে স্নো আছে। তো সে কল নিবে না, কারণ আরেকটা কল হচ্ছে 2টার সময় সান চলে যায়, এবং আমাদের ওই দিন আমরা খুব আর্লি মর্নিং 5:30 6টার সময় শুরু করতাম, তো ওই দিন আমাদের 8টা বেজে গেছে, তার মানে শুটিং শুরু করতে করতে 10টা, তো অলরেডি 2 থেকে 3 আওয়ার্স আমরা মানে পিছনে আছে। এবং ওই দিন আমি দৃঢ়তার সাথে বলছি করব, এদেরকে কনভিন্স করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, এবং তারা তখন এটা ছড়াইছে নিজেদের মধ্যে, তারা যখন গেছে তারাও করতেছে, এবং সেদিন অদ্ভুত ব্যাপার, আমরা 3 ঘন্টা বেশি সান পাইছি। আল্লাহ যে সময়টা নষ্ট হয়েছিল সেই সময়টা আবার আমরা পেয়ে গেছি পরে। তো ইউজুয়ালি 2টার সময় যায়, ওই দিন 5টার সময় সান ডাউন হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে পুরোটা সিনেমা শুটিং এর সময় একটা আলাদা ব্লেসিং ছিল, তো মানে না চাইতেই অনেক এই কিছু যে বললো যে পেয়ে গেছি। ডিউনি উঠছে, আমি দেখতেছি, আমি উপরে ওঠা, আমি দেখতেছি, এগুলো তো অনেক মজার আছে না। ওই যে মাঝখান দিয়ে অ্যাড অন করলাম, 2 জনরে উঠাই দিচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য, যাও মরো। আগে কিন্তু রেখে তো আমি একা গেছিলাম। তারপর আমি কি কেন পাঠালাম, ঠিক আছে, আগে কিন্তু পাঠাইতেছি, আমি তো উপর থেকে দেখতেছি, মানে এগুলো শেষ হবে না। তো পূজা শাড়ি পরা, তো পূজা উঠতেছে, উঠে বারবার পিছন দিকে তাকায়, আমি তো নিচ থেকে দেখতেছি, এখন টিমের কেউ নাই, ও এক মানে ফ্রেম তো অনেক ওয়াইড অ্যাঙ্গেল ধরা, তো পিছন থেকে তাকায় দেখতেছে, মানে এখন মনে করো যে আমি এখানে যেতে নিয়ে 10 জন তো আসবে, যেতে নিয়ে দেখলাম কেউ নাই, এখন কি করব, উঠতেই তো হবে। আবার দেখি পূজা লাইনে চলে আসছে, লাইনে এসে উঠতেছে, উঠতে যেয়ে উঠতে পারতেছে না, আবার পিছন দিকে তাকায়, এখন কাউকে ডাকে, শুনে না তো কেউ, আবার উপরে তাকায়, এই ওইখান থেকে আপনি কেমনে উঠছেন, আমি উঠো উঠো, কিচ্ছু করার নাই, হয় ইস্পার নাহলে উস্পার, মৃত্যুবরণ করলে এখানে মরে যেতে হবে, ঠিক আছে। মানে এটা যখন সামনে আসবে, আমরা তো ফান করি, আমি অনেক ক্রাইসিস মোমেন্টে ফান করতে পছন্দ করি, বাট ট্রুলি আমি থ্যাঙ্কফুল আমার এই টিমের কাছে, আমার কাছে এটা আমার এই বয়সকালে যতদিন ধরে আমি কাজ করি, ইটস এ ওয়ান কাইন্ড অফ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যে আমি থ্যাংক টু মাই ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার্স টিম যারা এবং রাইটার্স যারাই এই গল্পটা ফাঁদছিল, সাজাইছিল এবং আমার প্রতি আস্থা রাখছিল। আমি আসলে প্লেস যে এরকম একটা জার্নি আমি এক্সপিরিয়েন্স করে আসতে পারছি। আমি জানি না যে আমার এই রিসেন্ট কেরিয়ারে যতদিন বেঁচে আছি আমি এরকম, মানে এটা কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে ডিফারেন্ট সিনারিও, বাট আমি যে জার্নির মধ্যে ছিলাম এটা এত বেশি ইন্টারেস্টিং, এবং আমি এটা মন থেকে হয়তো চাইছি যে আমি এরকম একটা জার্নির আওতায় থাকতে চাই, ওই হয়তো এই জন্যই আল্লাহ আমাকে দিয়েছে। তো এটা অনেক পেইন থাকতে পারে, কিন্তু এটার মধ্যে যে এত সুখ, এত শান্তি, মানে কলিজে ঠান্ডা হয়ে যায় আমার যতবার আমি থাকি। And thank you to my director. থ্যাঙ্কস টু ইউ। And আর এই যে মন খারাপ করে কেন? মন খারাপ কে করে আমার? উফ! মন খারাপ করে বসে থাকে? ও চায় যে আমি বলি না যে স্পর্শ করলে বলে যে এই কথা বলতে পারি না একটা জিনিস, ভাইয়া, please. এই ভালো ভালো কথা আসবে এখন। But আমি না, রেদওয়ান truly রনির কাছে- হ্যাঁ। খুবই হার্ড ওয়ার্কিং, এবং Oh, ও thank অনেক you. ইয়াং আমাদের থেকে, বয়সে ইয়াং, অবশ্যই। তো আমি এই জন্য জোরও অনেক, মোটামুটি সব মেয়েদের কিন্তু জোর থাকে না, অ্যান্ড ফিজিক্যালি ফিট, এবং ওই অ্যাঙ্গার, ওই মানে জোরটা দমটা আছে। ওই কমিটমেন্টটা আছে thank you, টুয়ার্ডস thank you ওয়ার্ক, যে আমি শিওর ওর জায়গায় যদি, এবং ইভেন দো ওর হাইট ফোবিয়াও আছে, মানে ও উঠতেছিল তখন একটা সময় কেউ শুনতেছিল না কথা, তখন আমি বলতেছি এদিকে আসো, তো ও উঠতে উঠতে শাড়ি লাচলে পেঁচায় অকেটকে বন্ধ হয়ে গেছে, বাট আমি এটা অন করে দিছি, তারপর আবার উঠতেছে, আমি উঠো, হ্যাঁ মরে গেলে ডাইকো। সো রিয়েলি হার্ড ওয়ার্কিং, অ্যান্ড দেখা যাক, আমার মনে হয় যে ও ওর কেরিয়ারে অনেক কাজই করেছে, বাট এটার মধ্যে ডিফারেন্টভাবে কমিটেড ছিল আমার কাছে মনে হয়েছে। তো I would say আপনারা this is one of my best work. দমের স্টোরি লাইন আমরা আজকে ডিসকাস করবো না বা জানবো না, বাট দম দেখতে হলে আপনাকে দম নিয়ে চলে যেতে হবে সিনেমা হলে, এবং ঈদে দেখে ফেলতে হবে দম, যেখানে
বানিয়েছেন রেদওয়ান রনি এবং আছেন আমাদের সবার প্রিয় পূজা চেরি এবং আফরান নিশো। ওয়ান্স অ্যাগেন আমরা জোর একটা তালি দিয়ে বেস্ট উইশেস জানাই ডম টিমকে। এবং যারা আজকের এপিসোডটা দেখছেন, আপনার জন্য একটা স্পেশাল পুরস্কার জেতার সুযোগ থাকছে। আপনি স্কিটোর ফেসবুক পেজে চলে যাবেন এবং ওখানে একটা প্রশ্ন থাকবে যে আপনি আপনার লাইফে এক্সট্রা দম কাজে লাগিয়ে ঘটিয়েছেন বা করেছেন এমন একটা কাজের কথা আমাদেরকে জানাবেন। সবচেয়ে ইন্টারেস্টিং যে অ্যান্সারটা আমরা পাবো তিনি পাবেন স্কিটোর এক্সট্রা খাতির পার্টনারদের পক্ষ থেকে এক্সট্রা স্পেশাল কয়েকটি গিফট। সো চলে যান স্কিটোর ফেসবুক পেজে এবং জানিয়ে দিন আপনার এক্সট্রা দম দেখানোর একটা কাহিনী। তো আমরা তো দমের গল্প জানতে পারবো না, বাট আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের লাস্ট সেগমেন্টে আজকে এই তিনজনের সাথে 3টা গান বানাবো, তার মধ্যে লাস্টের গানটা থাকবে সবচেয়ে স্পেশাল। আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে 3, 2, 1 রিভিল। নির্বাচনী বিট, সিনেমা হবে হিট। কি নাম? নির্বাচনী বিট, সিনেমা হবে হিট। কাহিনীটা খুবই সিম্পল। কিছুদিন আগে বাংলাদেশে নির্বাচন হয়েছে ওই যে এবং একটা কথা তোমরা শুনছো যে যে নির্বাচন যার যার, নির্বাচনী গান সবার, তাই না? কিছু কিছু গান এমনভাবে আমাদের মাথায় রয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে ওই গানের কারণে হয়তো বা অনেকে এমপি মিনিস্টার হয়ে যায়, বা ওই গানের আর্টিস্টগুলা কখনো তাদের প্রাপ্য সম্মানটা পায় না। সো আমরা আজকে এরকম একটা নির্বাচনী গানের বিট, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগছে, ওইটা দিয়ে 3টা গান বানাবো। যেটা লাস্ট গানটা থাকবে দম নিয়ে। হ্যাঁ, একটা ভাই খুবই মানে কালারফুল উইগ নিয়ে, একটা মাইক নিয়ে একইভাবে একই এক্সপ্রেশনে পুরা এলাকায় এলাকায় ভ্যানের উপরে গান গেয়ে বেড়াচ্ছে। এবং আমার কাছে আমি জানি না যে উনি যার প্রচারণা করছেন উনি জিতছে কিনা। জিতা তো অবশ্যই উচিত, বাট সবচেয়ে বেশি জিতছে ওই ভাই। আমি ওই ভাইয়ের নামও জানি না, অনেক খুঁজেও পাই নাই, কিন্তু ভাই এই সেগমেন্টটা আপনার জন্য একটা ট্রিবিউট। আমার কাছে মনে হয় আপনি একটা ফাড়াফাড়ি আর্টিস্ট, আপনি জানেন প্রমোশন কেমনে করতে, আমরা ওনাকে একটা জোরে তালি দিই, হ্যাঁ না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই 3জনকে আমরা 3টা গানের স্ক্রিপ্ট দিব এবং এই বিটের উপর গানটা বানাইতে হবে। দেখি কার কেমন দম। আমরা একটু লিরিক্স স্ট্যান্ডটা নিয়ে আসি। ফার্স্ট গানটা গেয়ে দেখাই দিবে হচ্ছে নিশো ভাই। রেডি? নিশো ভাই চলে আসেন, আপনার জন্য আমরা বিটটা ছাড়বো। আপনি এখানে যে লিরিক্সটা আছে সেই লিরিক্সটা ইউজ করে রেডি? বিটটা 3, আমার সাথে সবাই গাবা, হ্যাঁ সবাই জানো এটা। 2, 1 প্লে দ্য বিট। বুক চিনচিন করছে হয়, বুক চিনচিন করছে হয়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হয়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হয়, মন তোমায় কাছে চায়। আমরা দুজনারি, আমরা দুজনারি প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হয়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হয়, আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। নিশো ভাইয়ের সালাম নিন, ভোট দিন। ব্রিলিয়ান্ট। মার্কা কে মার্কাটা দম মার্কা আমরা একটু দমমার্কায় ভোট দিন। এটা লাস্ট গানে আসবে, এর পরের গানে এটা আসবে, বাট সেকেন্ড রাউন্ড আসবে ওটা তো আমরা লাস্ট গানে যাবো, বাট সেকেন্ড রাউন্ডে আসবেন আমাদের চেরি আপু। চলে আসেন। কি আমাকে শিখাই দেন। এটা হচ্ছে মন খারাপ, মন ভালো করে গানটা গেয়ে ফেলো। রেডি? আমাদেরকে এন্টারটেইন করে দিয়ে রেডি? 3, 2, 1 চালাও নির্বাচনী বিট। গরু 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 একটি গৃহপালিত প্রাণী। প্রাণী প্রাণী এর 4টি পা আছে, এর 2টি চোখ আছে, এর 2টি কান আছে, এর একটি নাক আছে। বলে এর একটি নাক আছে, একটা আছে লম্বা লেজ আছে, এর 2টি শিং আছে। আর কি আছে? এ ঘাস খায়, খড় খায় ইত্যাদি। কি খায় আর আমাদের কি দেয়?
তো গরু একটি উপকারিত প্রাণী ও মাই গড ও মাই গড ও মাই গড চমৎকার, ব্রিলিয়ান্ট। এই আইডিয়াটা মারাত্মক ছিল। গরু একটি এইবার- গৃহপালিত প্রাণী এইবার রেদওয়ান best. রনি এবং পুরো টিম মহা ফেল করতে পুরা যাচ্ছি। team। ও পুরা টিম হলে ফেল করবো না। রেদওয়ান রনি আচ্ছা, মাঝখানে। পুরো team। ওকে সো না দিস আমরা ইজ ওকে মাঝখানে রাখি, আমরা যেটা বলছিলাম কালার কম্বিনেশন মিলে নির্বাচনী বিট সিনেমা হবে সুপার হিট। এই গানটা যখন এখানে পারফর্ম করা হবে তোমরাই বুঝতে পারবা কখন তোমাদেরকে জয়েন করতে হবে। তো যখন জয়েন করার সময় আসবে জয়েন করে ফেলো, আমরা কিছু বলার নাই। দিস ইজ দ্য লিরিক্স, মানে join দিস করবে ইজ কোত্থেকে? দিস ইজ গোয়িং টু বি আ বেস্ট সং এভার। ওকে আগে একবার পড়ে নিতে পারেন চাইলে। এটা কি সবাই গাবে এটা? হ্যাঁ তিনজন একসাথে। সো দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল এই, তুমি রাউন্ড চিৎকার অফ করো না কেন? গলা ফাটাই ফেলতেছি। আপনারাই তো করবেন আশ্চর্য আমি তো- নির্বাচনী বিট সিনেমা হবে সুপার হিট। দিস ইজ আ স্পেশাল সং এন্ড আ স্পেশাল ট্রিবিউট টু অল দ্য নির্বাচনী বিটস, বাট দিস ইজ অ্যাবাউট দম ইন 3, 2, 1 প্লে দ্য বিট। রেলগাড়ি রেলগাড়ি, রেলগাড়ি, পা পিছলে, পা পিছলে, হায় রে মানুষ, দম ফুরালেই, দম ফুরালেই, দম মারো, রনি ভাইয়ের, রনি ভাইয়ের, দম সিনেমার টিকিট নিন, দম সিনেমার টিকিট নিন, দম সিনেমার টিকিট নিন, টিকিট নিন, দম সিনেমার টিকিট নিন। নিশো ভাইয়ের দম সিনেমার, নিশো ভাইয়ের, পূজা চেরির দম সিনেমার, দম সিনেমার টিকিট দিন। দম আসছে, দম আসছে, দম আসছে, দম আসছে। তুমি বলো ঈদের দিন না দম, তুমি বলো দম, আমি বলি দম। বলো তুমি বলো, আমি বলি, সবাই বলো দম মারো, দম মচালে, দম মচালে, দম দম মস্ত, দম। ভালো হয়েছে। ভেরি গুড ভেরি গুড দম মচালে। Once again everyone, that was our নির্বাচনী বিট এন্ড গান হবে সুপার হিট, সিনেমা হবে সুপার হিট। সো উইথ আফরান নিশো, পূজা চেরি এন্ড রেদওয়ান রনি। সো এটা ছিল আমাদের ঈদ স্পেশাল এপিসোড। আশা করি আপনাদের সবার ঈদ অনেক দমময় কাটুক, অনেক দমের সাথে কাটুক, এবং সিনেমা হলে গিয়ে আমরা সবাই একসাথে দেখে ফেলবো কোন সিনেমা। আপনার ঈদ অনেক সুন্দর কাটুক। তবে শেষ করার আগে আমাদের এপিসোড একদম শেষ প্রান্তে। জানে সে পেহলে, So, जाने से पहले, last words by Eid wishes for the audience. We'll start with Redwan Rani. একটা সিনেমার পিছনে যে এফোর্ট থাকে, অনেক মানুষের এফোর্ট থাকে সিনেমার আগ পর্যন্ত, যখন রিলিজ হয় তার আগ পর্যন্ত, কিন্তু রিলিজের পরে সিনেমাটা সবার হয়ে ওঠে এবং এই সিনেমাটার মালিক তখন দর্শক হয়ে যায়। কাজে এই সিনেমাটার রক্ষণাবেক্ষণ, তাকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু দর্শকের। এই যে পাইরেসি নামক যে ব্যাধিটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে, এটা আপনাদের দায়িত্ব এই সিনেমা ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য পাইরেসিটা রুখে দেয়া। যে যেখানে পাইরেসি করবে ক্যাক করে ধরে ফেলতে হবে, তার দামটা ক্যাক করে ধরে ফেলতে হবে, তাই না? এবং নিজেরা অবশ্যই কোনো পাইরেসি করব না, দেখবো না, পাইরেটেড লিঙ্ক ছড়াবো না, তাহলে এই সিনেমা ইন্ডাস্ট্রি আর টিকবে না। কাজেই দম আমাদের সবার, সুন্দর করে আমরা দম দেখবো এবং বাংলাদেশের প্রতিটা সিনেমা যখন সিনেমা হলে রিলিজ হয় এটাকে অ্যাপ্রিসিয়েট করব। ভালো লাগলে ভালো বলবো, সমালোচনা থাকলে সমালোচনা করব, কিন্তু সিনেমাটার কখনো ক্ষতি করব না পাইরেসি করে। এটুকুই চাওয়া। অনেক অনেক ধন্যবাদ। Let's hear from Pooja Cherry. আপনার last words for the audience. কিছু বলার থাকলে বলো আমাকে, অডিয়েন্সকে। এই লোকটা সবসময় আমাকে পচায়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পচানোর জন্য। সবাইকে আসলে প্রথমত ঈদ মোবারক। খুব 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 ভালো কাটুক আপনাদের ঈদ। এবং আমার কাছে মনে হয় সব থেকে ভালো কাটবে আমার ঈদ, কারণ আমার খুব মানে ইমোশনাল একটা পার্ট হচ্ছে দম। রনি ভাই সবসময় বলে এসেছে, শুরু থেকে এখন অবধি বলে এসেছে, এখানে তুমি অ্যাক্টিং করো না,
তুমি তোমার মতন করে অভিনয়টা করো, এখানে কোনো অ্যাক্টিং করো না। তো আমি আসলে এমন একটা পার্ট হয়ে গেছি দমের, যেখানে আসলে আমার অ্যাক্টিং করতে হয়নি, আমাকে জাস্ট বলেছে এই সিনটা হবে, আমি জাস্ট সিনের মধ্যে ঢুকে গিয়ে একটা মানে ইমোশনাল পার্ট হয়ে গেছি। তো আমি বেশি কিছু বলবো না, আশা করি ভালো লাগবে, আশা করি না আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা সেরকম এফোর্ট দিয়ে আসলে কাজটা করেছি। যদি ভালো লাগে আপনাদের আশেপাশে যারা আছে প্লিজ আপনারা সবাইকে বলুন এবং বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ। আচ্ছা। সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। নিশো ভাই বলার আগে আমরা একটু ভাইয়াকে নিয়ে আসি। ভাইয়া, এটাকে আপনি নিজে এঁকেছেন? আচ্ছা, ফটোকপি করছো হ্যাঁ? ভাইয়ার নাম কি? অর্কপাল। ওকে, সো অর্কপাল ভাইয়া একটা ছবি এঁকেছেন নিশো ভাইয়ের জন্য। থ্যাংক ইউ। নিশো ভাই, হ্যাঁ, আপনার শো শেষ করার আগে লাস্ট ওয়ার্ডস ফর দি অডিয়েন্স। মানে এটা হয় কি মানে মানে নিজের ছবি প্রচারণার জন্য বলতে হয়। আমি বলবো যে প্রত্যেকটা মানুষ তোমরা সেন্সিবল, দিন শেষে স্মার্ট এনাফ। তো আমি বলবো যে বাংলা সিনেমার সাথে থাকাটা একটা দায়িত্ব আর কি। এটা আমি প্রফেশনালি করি, একজন অ্যাক্টর হিসেবে কাজ করি সেই জন্য না। মানে এটা একটা সেক্টর যেখানে আমরা অনেক হয়তো বা মানে আমাদের গ্রোথ মিরাকেলি মানে অনেক কয়েক ইয়ারের মধ্যে অনেক বেশি হচ্ছে। অ্যান্ড আমি আমার সকল ফেম, সকল কাজ, এত প্রেশার ছিল নাটকে 24/7 24 ডেজ 30 ডেজ কাজ করতাম, সেই অর্থ ছেড়ে অনেক মায়া ছেড়ে দেন নিজেকে এন্ডোর্স করছি ফিল্মে, কারণ আমি আমার প্রফেশনকে অনেক বেশি পছন্দ করি। সো বিং এ সেন্সিবল সিটিজেন অর পার্সন, আমি এটাই চাবো যে তোমরা এই যে পাইরেসি একটা জিনিস, আর নিজেদের আজ থাকে না যে প্রত্যেকটা টেস্ট লেভেল অনুযায়ী আসলে দর্শক তৈরি হয়। আমি এটা বলবো না যে দম তোমাদের সবারই পছন্দ হইতেই হবে, দেখতেই হবে, নাইলে মারা ফেলবো, এরকম না। বিষয়টা হচ্ছে যে সেখানে অনেকগুলো মানুষের মেধা, মনন, চেষ্টা ছিল, অনেস্টি ছিল, এবং সেটা আমি জানি, আমি বিশ্বাস করি যে সেটাই স্ক্রিনে রিফ্লেক্ট করবে। অ্যান্ড আমরা অনেক কষ্ট করছি, বিনিময়ে আমি চাবো যে তোমাদের যদি ভালো লাগে তাহলে সেই ভালো কথাটা ছড়িয়ে দিলা, যদি খারাপ লাগে সেই কথাটাও ছড়িয়ে দিলা। অ্যান্ড এটা আমার শেষ অভিনীত সিনেমা, মানে সিনেমা দম এখন পর্যন্ত। আমি সামনে এটা ভালো না হলেও কাজ করব, সেও মেক করবে, সেও কাজ করবে, কেউ থেমে থাকবে না। বাট আমি চাই যে এই টিম যে কষ্টের মধ্যে, যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে, এই কাজটা যদি অনবদ্য হয় তাহলে আমার খুব ভালো লাগবে। এটা যদি সমাদৃত হয়, এটা যদি স্বীকৃতি পায় তাহলে আমার ভালো লাগবে। থাকে না যে একটা বাচ্চা সো ডিফারেন্ট, আমরা খুবই ডিফারেন্টলি ডিল করার চেষ্টা করছি। অ্যান্ড এটা একটা গণমানুষের ছবি, এখানে সম্পর্কের গল্পই বলা হয়েছে। অ্যান্ড আমরা বলি এটা সার্ভাইভাল জনরার প্রথম কাজ, অ্যান্ড এটা আসলেই সার্ভাইভাল জনরার একটা কাজ। আমি গল্প ডিসক্লোজ করতে পারবো না, বাট এটার মধ্যে অনেক ইমোশন আছে, ওই মায়ের হাতে রান্নার মতো আর কি। হ্যাঁ, সব ইনগ্রিডিয়েন্টের পরে আমাদের সকলের অনেক ভালোবাসার ফোঁটা আছে এখানে। সেটা যদি তোমাদেরকে তাড়িত করে, অ্যান্ড আমাদের পাশে থেকো, তোমাদের দায়িত্ব দিয়ে পাইরেসি ঠেকায়ও, অ্যান্ড আমাদেরকে উৎসাহ দিও, কারণ দিন শেষে আমরা তোমাদেরকে ইন্সপায়ার করি, এটা হয়তো বা সঠিক, বাট আমি খুব বেশি ইন্সপায়ার্ড হই আমার ফ্যান, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। কারণ আমি বিলিভ করি আমার যে জার্নি অ্যাক্টিং ওয়াইজ, আমার যে আমি বলবো যে আমার যে ডেডিকেশন বা আমার যে জ্ঞান মনন যে দিকে থাকে, আমি শুধুমাত্র একজন অ্যাক্টরই হতে চাই, পারফর্মার হতে চাই, এবং আমি সব ধরনের চরিত্র করতে চাই, এবং আমার অডিয়েন্সটা সেটাকে কি কানেক্ট করতে পারে কিনা। তো আমি তখন ব্লেসড ফিল করি যে একজন বয়স্ক মহিলা সে আমাকে কানেক্ট ফিল করে, মনে হয় যে তোমার বাবা আপন আপন লাগে। আমার ইয়াং যারা আছে তারা ভাবে যে ভাই তো একটু ভাই আছে না, একটা ব্যাপার আছে, ওইটাও আছে। তো এটাই আর কি। তো অনেক সিরিয়াস হয়ে যায় আমরা এই প্রচারণার সময়, বাট আমি বলবো যে তোমরা আশাহত হবে না এবং তোমাদের ভালো লাগবে দম সিনেমাটা, এবং আমরা খুব কষ্ট করে করছি, এক কথা কতবার বলবো। আচ্ছা, পাশে থাইকো, এবং শুধুমাত্র দম না, তোমাদের যা পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটা দেখো।